নমস্কার, দৃশ্যকল্পে আপনাকে স্বাগত। আমি পলাশ মুখোপাধ্যায় আবার চলে এসেছি যাওয়া এবং খাওয়ার নতুন একটি পর্ব নিয়ে। এবারে পর্ব শুরু করছি দুর্গাপুর থেকে। আসলে আমি দুর্গাপুরে কয়েকটা দিন থেকে আশপাশের বেশ কিছু এলাকা ঘুরে দেখব। দুর্গাপুর আসা যাওয়া তো আপনারা সকলে জানেনই। দুর্গাপুর শহরে বেড়ানো নিয়ে ভিডিও ইতিমধ্যে আমাদের চ্যানেলে দেওয়া আছে, দেখে নিতেই পারেন। তাহলে কথা না বাড়িয়ে শুরু করি। সকাল সকাল বেরিয়ে আমি তুলে নিয়েছি সুনীতকে। আপনারা যারা আমাদের দুর্গাপুর বা বেলিয়াতোর ভ্রমণের পর্ব দেখেছেন তারা তো সুনীতকে চেনেন। ব্যাক গিয়ারে গাড়ি চালিয়ে জাতীয় রেকর্ড করা সুনীত আমার বিশেষ বন্ধুস্থানীয়। আমি আর সুনীত আজ চলেছি বাঁকুড়া জেলার সোনামুখীতে। দুর্গাপুর থেকে কম বেশি ৪৫ কিলোমিটারের মতো রাস্তা। পথেই পড়বে দামোদর নদের ওপরে দুর্গাপুর ব্যারেজ। ব্যারেজ পেরিয়ে আমরা চলেছি বেলিয়াতোড়ের দিকে। জঙ্গলের মধ্যে দিয়ে পথ, ভারী সুন্দর। বরজোড়া পার করে আশুরিয়া থেকেও কখন না রাঙামাটি হয়ে একটা পথ সোনামুখী যায়, কিন্তু তার চাইতে এই রাস্তাটি নাকি ভালো, তাই বেলিয়াতোড় হয়েই আমরা চলেছি সোনামুখীর দিকে। বেলিয়াতোড় থেকে বেঁকে গেলাম বাঁ দিকে। এই পথ ধরে যেতে হবে আরো ১৫ কিলোমিটার মতো। রাস্তাটি বেশ ভালোই। ছান্দার পার করে যেতে যেতেই মিনিট ১০ পরে হঠাৎ নজর কাড়ল রাস্তার পাশে থাকা একটা রেস্টুরেন্ট। তার অবস্থানটি আমায় মুগ্ধ করল এক ঝলকেই। দাঁড়ালাম এই ঝিলাম রেস্টুরেন্টে। চারিদিক ফাঁকা, নির্জন, সুন্দর খড়ে ছাওয়া এই রেস্টুরেন্টের বাহ্যিক সুন্দর ব্যাপারটাই আমাদের দুজনেরই নজর কাড়ল। ঠিক হলো প্রাতরাশ সারা হবে এখানেই। প্রাতরাশের অর্ডার দিয়ে আমি একটু ঘুরে দেখছিলাম চারিদিকে। সুনীত অবশ্য দোলনায় দুলতে ব্যস্ত। সঙ্গে রয়েছে একটা ছোট্ট পুকুর, সেখানে আবার নৌবিহারের ব্যবস্থা আছে। চারিদিকে ফুল ফলের গাছ, অসাধারণ লাগছিল। গেলাম আরো একটু পিছনের দিকে। এদিকে আবার ছোট ছোট কুড়ের মতো করে বসার ব্যবস্থা করে দেয়া আছে। ভালোই লাগছিল ঘুরে দেখতে। এর মাঝেই সুনীত ডাকলো, খাবার রেডি। সুনীত তো শুরু করে দিয়েছে গরম গরম ছোলে বাটুরে। দেখে তো আমারও লোভই হচ্ছে, বিশেষ করে এই পরিবেশে খাওয়ার মজাটাই আলাদা। সোনামুখী যাওয়ার পথে আমরা একটু খেতে দাঁড়িয়েছি, মানে সকালবেলা প্রাতরাশ সারতে দাঁড়িয়েছি আমি আর সুনীত। সবচেয়ে বড় কথা হচ্ছে জায়গাটা খুব পছন্দ হয়েছে আমার, মানে খাওয়ার যে পরিবেশটা অসাধারণ।
মানে এই যে রেস্টুরেন্টটা রয়েছে, এই ঝিলম এর নাম, তো এই যে রেস্টুরেন্টটা রয়েছে, এই যে দারুণ, আমার পিছন দিকে পুরো পুকুর, তারপরে পাশে মানে কি বলবো, ছোটো ছোটো কটেজ টাইপের বসার জায়গা, পুকুরে আবার নৌকো আছে, খুব চারিদিকে সবুজ ক্ষেতের মধ্যে, মানে জায়গাটা এত সুন্দর না, মানে এমন জায়গায় খেয়েও আরাম। তো আমি সেই জন্য আমরা খেতে দাঁড়িয়েছি এখানে, তৃপ্তি করে সুনিত্য আগে খেয়েছে, এবার আমার খাওয়ার পালা। ছোলা বাটোরা, বেশ সুন্দর সুন্দর ফোলা ফোলা ছোলা বাটোরা এসছে, আমরা একটু খাচ্ছি, আগে একটু খাওয়া যাক। ছোলা বাটোরাটা কেমন করেছে একটু খেয়ে দেখা যাক। হ্যাঁ, ছোলা বাটোরাটাও খেতে কিন্তু খারাপ নয়, বাহ, খাবারের মান খুব খারাপ নয়, ভালোই মোটামুটি ঠিক আছে। সবচেয়ে বড় কথা হচ্ছে পরিবেশটা। তো আপনারা যদি সোনামুখীর দিকে আসেন, সেটা বেলিয়াতোড়ের দিক থেকে ঢুকলে সোনামুখীর মোটামুটি 10 কিলোমিটার আগে এই রেস্টুরেন্টটা পড়ে। তো আমরা এই খেতে থাকি, এরপরে সোনামুখী শহরে তো ঢুকবো, আমরা দেখবো। তার আগে সকালে প্রাতরাশ। বাহ, সুন্দর। ছোলে বাটুরে 2টি করে আমাদের কাছ থেকে 40 টাকা প্লেট নিয়েছেন ওরা। এখানে দুপুরের খাবারও পাওয়া যায় শুনলাম। যাই হোক, এবার এখান থেকে বেরিয়ে সোনামুখীর দিকে আবার ছুটে চলল আমার পক্ষীরাজ। মিনিট 15-এর মধ্যেই চলে এলাম সোনামুখী। সোনামুখী বাঁকুড়া জেলার প্রাচীন জনপদের একটি। স্বর্ণমুখী দেবীর মন্দির থেকে নামকরণ হয়েছে সোনামুখীর। বহু প্রাচীন মন্দির, মনীষীদের স্নেহধন্য জঙ্গলে ঘেরা সোনামুখী একটি দ্রষ্টব্য স্থান হিসেবেও বেশ ভালো। এখানে কালী এবং কার্তিক পূজার নামডাক আছে বেশ। আজ ঘুরে দেখব সে সবই। সোনামুখী আমার চেনা শহর, তবে 25 বছর পরে এলাম তো, তাই অনেকটাই বদলেছে শহরের আকার প্রকার। চৌমাথা পার করে চলেছি সোজা। প্রথমে যাব কুসুম হরনাথ মন্দিরে। ওই তো ডান দিকে রাস্তার উপরে বড় গেট, সেই গেট দিয়ে ঢুকে গেলাম ভিতরে। এই ভিতরের রাস্তা ধরে যেতে হবে আরও প্রায় 1 কিলোমিটার মতো। এসে গিয়েছি কুসুম হরনাথ মন্দিরের সামনে। এখানে আমাদের জন্য অপেক্ষা করছিল সুভাষ বিশ্বাস, আমার পুরনো সহকর্মী। বছর 25 আগে আমি যখন বাঁকুড়া জেলায় ইটিভির সাংবাদিক ছিলাম, তখন সুভাষ ছিল আমার ক্যামেরা পার্সন। সেই 25 বছর পর আবার সুভাষের সঙ্গে দেখা। আমি সোনামুখী আসবো শুনেই ও বলেছিল সঙ্গে অবশ্যই থাকবে। যাই হোক, সুভাষের সঙ্গে ঢুকলাম হরনাথ মন্দিরে। বেশ বড়সড় মন্দির। মন্দিরের ভিতর বাইরে দেখতে দেখতেই একটু বলে দিই এই কুসুম হরনাথ মন্দিরের ব্যাপারে। 1865 সালের 2রা জুলাই বাঁকুড়া জেলার সোনামুখীতে জন্ম হরনাথের। পিতা জয়রাম বন্দ্যোপাধ্যায়, মাতা ভগবতী সুন্দরী দেবী। হরনাথের বয়স যখন 14 বছর, তখন সোনামুখীর আর এক ধর্মপ্রাণা বালিকা কুসুম কুমারী মুখোপাধ্যায়ের সঙ্গে তার বিয়ে হয়। কুসুম কুমারীর বয়স তখন মাত্র 9 বছর। বিয়ের পর হরনাথ স্কুলের পড়াশুনো শেষ করে কলকাতায় যান উচ্চশিক্ষার জন্য। সেখানে গিয়ে তিনি বারে বারে অসুস্থ হয়ে পড়তেন, কিন্তু ওষুধ না খেলেও রোগ সেরে যেত। তখন থেকেই অনেকে তার কৃষ্ণভক্তি এবং অলৌকিক সাধনা টের পান। সাধারণ শিক্ষার প্রতি তিনি বিশেষ আগ্রহী ছিলেন না, তাই বিএ পাশ করে আর পড়াশোনার দিকে না ঝুঁকে কাশ্মীরে চলে যান কাজের জন্য। যতদূর জানা যায় প্রায় 20 বছর তিনি কাশ্মীরে থেকে চাকরি করেছেন, কিন্তু চাকরির মধ্যে আনন্দ খুঁজে পাননি। তাই একসময় কাজ ছেড়ে সোনামুখীতে আবার ফিরে আসেন। ততদিনে তিনি কৃষ্ণপ্রেমে বিভোর হয়ে গিয়েছেন। কৃষ্ণের মাহাত্ম্য প্রচারের জন্য কাজ ছেড়ে তিনি দেশের বিভিন্ন স্থানে ঘুরে বেরিয়েছেন। এই কাজে তাকে যোগ্য সহায়তা করেছেন তার সহধর্মিণী কুসুম কুমারী দেবী। তিনি কাশ্মীরে থাকাকালীনই ক্রমশ কৃষ্ণভক্ত হয়ে যাওয়ায় তখন থেকে তার শিষ্য সংখ্যা বাড়তে থাকে। চিঠিপত্রের মাধ্যমে শিষ্যদের সঙ্গে তিনি যোগাযোগ রক্ষা করতেন এবং প্রয়োজন মতো সদুপদেশ দিতেন। সেই উপদেশের সমগ্র অংশ জুড়েই থাকত কৃষ্ণের আরাধনা এবং ভজনার কথা। বিভিন্ন সময় বিভিন্ন জনকে লেখা তার অসংখ্য চিঠিপত্র একত্রিত করে গ্রন্থাকারে প্রকাশিত হয়েছে। গ্রন্থটির নাম হরনাথের অপূর্ব পত্রাবলী। সেই চিঠিপত্রের ছত্রে ছত্রে তার কৃষ্ণভক্তির নিদর্শন পাওয়া যায়। মন্দির চত্বরে রয়েছে বিরাট একটা পুকুর, তার নাম অনন্ত কুণ্ড। আমাদের সঙ্গে থাকা ভক্তিমান সুনীত
সেখানে একটু মহাদেবের মাথায় জল দিয়ে কিছুটা পুণ্য কামিয়ে নিল এই বেলাতে। 1927 সালে 62 বছর বয়সে হরনাথ ঠাকুর ইহলোক ত্যাগ করেন, কিন্তু তার ভক্তরা তাকে বিস্মৃত হননি। তার নামে সোনামুখীতে মন্দির তৈরি হয়েছে। ধীরে ধীরে সেই মন্দিরের উন্নতি সাধন ঘটেছে। হয়েছে রাস্তাঘাট, বিদ্যুতায়ন, জলের ব্যবস্থা, ভক্তদের থাকার জন্য আবাস গৃহের ব্যবস্থাও। বর্তমানে প্রতিদিন নিত্য সেবা হয়, সন্ধ্যারতি এবং নাম গানও হয়। প্রতি বছর মহালয়ার পর তৃতীয়া থেকে বিজয়া দশমী পর্যন্ত দিবারাত্র অসংখ্য ভক্ত সমাগমে নাম সংকীর্তনের আসর বসে। চলে ভোগ বিতরণ। 18ই আষাঢ় ঠাকুর হরনাথের জন্মতিথিতে একদিনের উৎসব, অগ্রহায়ণ সংক্রান্তিতে কুসুম কুমারী দেবীর জন্মদিন উৎসব, 31শে ডিসেম্বর আনন্দ মিলন উৎসব উপলক্ষেও নামগান এবং ভোগ বিতরণ হয়। অদ্ভুত ব্যাপার, বাংলার বাইরের বহু মানুষ শ্রী হরনাথের ভক্তিরসে আবিষ্ট হয়ে তার শিষ্যত্ব গ্রহণ করলেও বাংলার মানুষ কিন্তু এই তালিকায় কম। তার ভক্তকুল মূলত দক্ষিণ ভারতে। কর্ণাটক, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, ওড়িশা প্রভৃতি রাজ্যে তার নামে একাধিক মন্দির আছে। সেখানে ভক্তেরা হরনাথ কুসুম কুমারীর ভক্তিরসে আবিষ্ট হয়ে নির্দ্বিধায় তার শিষ্যত্ব গ্রহণ করেছেন। তবে সোনামুখীর এই মন্দির চত্বরটি কিন্তু বেশ সুন্দর, শান্ত এবং সবুজে ভরা। ঘুরে দেখতে মন্দ লাগে না। সুন্দরী মন্দির চত্বর দেখে এবার বেরোনোর পালা। এখান থেকে আমরা চললাম কাছেই থাকা যোগেশ আশ্রমে। এসে গিয়েছি যোগেশ কৃষ্ণ যোগাশ্রমে। আমরা যে বড় রাস্তা ছেড়ে সেখান দিয়ে হরনাথ মন্দিরে ঢুকেছিলাম, সেই মোড়েই এই আশ্রমের অবস্থান। ছোট আশ্রম, ভিতরে রয়েছে মন্দির, দুর্গা মন্দির। পাশেই আছে এই আশ্রমের গুরুদেবদের ছবি। পিছনে আছে বিজয় কৃষ্ণ গোস্বামীর মূর্তিও। তবে আশ্রমে খুব একটা কেউ না থাকায় বিস্তারিত এই সম্পর্কে জানা গেল না। এই আশ্রম থেকে বেরিয়ে এবার আমরা যাব মাইতো কালী মায়ের মন্দিরে। মিনিট পাঁচেকের মধ্যেই চলে এলাম মাইতো কালীতলায়। 100-রও বেশি কালী পুজো হয় এই সোনামুখীতে। তার মধ্যে সবচেয়ে বিখ্যাত হল মাইতো মা কালী। প্রায় 350 বছরের পুরনো এই কালী মন্দিরের সঙ্গে জড়িয়ে আছে বাংলার বর্গী আক্রমণের ইতিহাস। জনশ্রুতি অনুযায়ী কোনো এক সন্ধ্যায় সোনামুখী শহরের রানীর বাজারে হাজির হয়েছিল বর্গী বাহিনী। সেই সময় বর্গীরা দেখতে পায় চারদিকে গাছপালায় ঘেরা একটা ছোট্ট মন্দির এবং তার ভেতরে প্রদীপ জ্বলছে। হাড়িকাঠের সামনে মাথা নত করে মাকে প্রণাম করছেন এক বৃদ্ধ পুরোহিত। কথিত আছে হাতের খড়গ দিয়ে ওই পুরোহিতকে বলি দিতে উদ্যত হয়েছিলেন বর্গী সেনাপতি ভাস্কর পণ্ডিত। সেই সময় মায়ের কৃপায় তার হাতের খাঁড়াটি আটকে যায়। দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেন ভাস্কর। বাকি বর্গী সেনাদের বুঝতে অসুবিধা হয়নি একটুও। সেনাপতির দৃষ্টিশক্তি ফিরিয়ে দেওয়ার জন্য তারা প্রার্থনা করতে শুরু করেন মায়ের কাছে। সেই প্রার্থনায় দেবীর কৃপা লাভ করেন ভাস্কর পণ্ডিত এবং শেষ পর্যন্ত তিনি দৃষ্টিশক্তিও ফিরে পেয়েছিলেন। এরপরে মারাঠা সেনারা একত্রে চিৎকার করে বলে ওঠেন, মাই তো মা কালী হ্যায়। সেই সাক্ষাৎ ধ্বংসের হাত থেকে রক্ষা পেয়েছিল সোনামুখী। সোনামুখীকে বাঁচিয়ে দিলেন মা। আজও সোনামুখীতে মাই তো কালী এই মায়ের পুজো হয়ে আসছে। পুজোর পর দেবী মূর্তির বিসর্জন হয়, কিন্তু ঘট বিসর্জন হয় না। পরের বছর কালী পুজোর দিন পুরনো ঘট বিসর্জন দিয়ে আবার নতুন ঘট স্থাপন করা হয়। সারা বছর মন্দিরে মায়ের ছবি পূজিত হয়। কালী পুজোর সময় প্রতিমার পুজো করা হয়। আজও দেবী বিসর্জনের সময় কোচডিহি গ্রামের 42 জন বেহারা মন্দির থেকে কাঁধে করে দেবী মূর্তি নিয়ে গোটা সোনামুখী শহর প্রদক্ষিণ করেন। পরে স্থানীয় একটি পুকুরে বিসর্জন দেওয়া হয় দেবী মূর্তি। সেই আগের মতোই ঐতিহ্য মেনে এখনও এটি হয়ে আসছে।
মাইতকালী থেকে এবার আমরা চলেছি সোনামুখী বাজারের দিকে। সেখানেই আছে এলাকার জনপ্রিয় মিষ্টির দোকান, খাওয়া হবে বড়ি মন্ডা। এসে গিয়েছি বাজারে। একটি গলির মধ্যে অবস্থান এই মা ছিন্নমস্তা মিষ্টান্ন ভাণ্ডারের। এমনিতে সোনামুখীর মিষ্টির একটা আলাদা নামডাক আছেই এই তল্লাটে। সামান্য আগেই বেলিয়াতোড়ের ম্যাচা সন্দেশ যেমন বিখ্যাত, তেমনি অতটা না হলেও সোনামুখীর বড়ি মন্ডারও বেশ কিছুটা খ্যাতি রয়েইছে। এছাড়াও সোনামুখীর সাদা মিষ্টি বা রসগোল্লার নামও বেশ ভালোই। এখান থেকে দূর দূরান্তে মিষ্টি যায় বিভিন্ন কাজে এবং অনুষ্ঠানে। মিষ্টির দোকানে ধারাবাহিক ভিড় দেখলেই সেটা অবশ্য বোঝা যায়। বড়ি মন্ডা সাধারণ মন্ডার চেয়ে একটু আলাদা, এর পাকটা একটু কম হয়। নরম অবস্থাতেই এই মন্ডাকে নামানো হয়ে বড়ির আকৃতি দেওয়া হয়। একটু খাওয়া যাক তাহলে। সোনামুখীতে বড়ি মন্ডা বিখ্যাত। এখানকার দিয়ে একটু আগে যেমন বেলিয়াতোড়ের ম্যাচা সন্দেশে তো আমরা আগে আমাদের পর্বে দেখিয়েছি, আপনারা দেখেছেন নিশ্চয়ই। বলে বেলিয়াতোড় থেকে আর এই 10-15 কিলোমিটার আসলে সোনামুখী, সেখানকার এই বড়ি মন্ডাটা বিখ্যাত। বড়ি মন্ডা তো আমরা নিয়েছি, বড়ি মন্ডা খাচ্ছি, একটু এই দেখি তাহলে। বেশ মিষ্টি, এটা একটা সমস্যা মন্ডার ক্ষেত্রে। বড়ি মন্ডা মন্ডার মতোই একটু চাপ দিয়ে করা হয়, খেতে খারাপ না, নলেন গুড়ের স্বাদ আছে, শীতকাল যেহেতু। বড়ি মন্ডার ভালো। আর ভালো হচ্ছে সোনামুখীর এই যে রসগোল্লা, এরা মূলত বলেন হচ্ছে সাদা মিষ্টি। তো আমি সাদা মিষ্টিটা একটু খেয়ে দেখি, মানে রসগোল্লাটা খেয়ে দেখি। সোনামুখীর রসগোল্লার নাম আছে। হ্যাঁ, বেশ শক্ত। হালকা স্পঞ্জ, বেশ খারাপ না, মিষ্টিটা ভালো। সোনামুখীর মিষ্টির নাম তো আমরা আগেই শুনেছি, এখান থেকে বহু দূরে দূরে মিষ্টি যায়। এই রসগোল্লাটি কিন্তু খারাপ না। আমি গুড়ের রসগোল্লাটা নিইনি, সাদার যেহেতু নাম আছে সাদাটাই খাচ্ছি, ভালো খেতে, খারাপ না। তাহলে আমরা একটু সোনামুখীর মিষ্টি খাই, তারপরে সোনামুখী ঘোরা আরও বাকি আছে, সেগুলো আমরা যাবো। আগে একটু সোনামুখীর মিষ্টি খাই। এই আমি আর সুভাষ দুজনে মিলে, আমরা সুভাষ তো আমার পুরনো পরিচিত লোক, আমরা আগেও খেয়েছি সোনামুখী এসে মিষ্টি। তো আবার একটু পুরনো স্মৃতিতে ফিরে গেলাম। কি সুভাষ, তাই তো? হ্যাঁ, 25 বছর পরে দুজনের সঙ্গে দেখা হয়েছে, দুজনে আবার সে একটু মিষ্টি খাচ্ছে, আনন্দ করে খাচ্ছি। সত্যি খালে সুভাষ মিষ্টি খায় না, তো আমার অনুরোধে খেলো একটু। তো একটু রসগোল্লা খাচ্ছি, খুব ভালো। এটা একটু খাও। খাচ্ছি, দাও, এখানে দিয়ে দাও। বড়ি মন্ডা 5 টাকা পিস। রসগোল্লা 6 এবং 10 টাকা, দুরকম সাইজেরই আছে। সুনীত এত মিষ্টি দেখে আরও 2-4টি খেয়ে নিল অনায়াসেই। মিষ্টি খেয়ে এবার আমরা আবার সোনামুখী ঘুরে দেখতে চলেছি। এবার যাচ্ছি মনোহর দাস তলায়। এসেছি মনোহর দাস তলায়। এখানেই রয়েছে কয়েকটি মন্দির। সেগুলি দেখে এগোলাম ওদিকে, যেখানে রয়েছে মনোহর দাসের সমাধি। কে এই মনোহর দাস? সোনামুখীর সঙ্গেই বা কি তার সম্পর্ক? কেন মনোহর দাসের নামে রামনবমী থেকে 3 দিনব্যাপী মৎসবে মেতে ওঠে সবাই? এসব জানতে গেলে অবশ্যই আমাদের অতীতের লোকশ্রুতির আশ্রয় নিতে হবে। প্রচলিত বিশ্বাস অনুযায়ী মনোহর দাস আদতে সোনামুখীর বাসিন্দা ছিলেন না। মহাপ্রভু শ্রীচৈতন্যদেবের নীলাচলে যাত্রার সময়কালে জনৈক মনোহর দাস দামোদর নদ পেরিয়ে বাঁকুড়ার সোনামুখীতে এসে পৌঁছন। সোনামুখীর শ্যামের মন্দিরে তিনি আশ্রয় নিয়ে শ্রীকৃষ্ণের আরাধনা শুরু করেন। পরে এই স্থানেই তিনি সিদ্ধি লাভ করেন বলে শোনা যায়। স্থানীয় তন্তুবায় সম্প্রদায় মানুষের কাছে তিনি অত্যন্ত প্রিয় মানুষ ছিলেন বলেই জানা যায়। তাদের সুখে দুঃখে সমান অংশীদার ছিলেন তিনি। প্রচলিত কথা অনুযায়ী কোনো এক সময় তন্তুবায় সম্প্রদায়ের মানুষের জীবিকা অর্জনের তাঁত ও তাঁতের রেশমকে রক্ষা করেছিলেন
এই শ্রীকৃষ্ণ এবং চৈতন্যদেবের ভক্ত অলৌকিক ক্ষমতার অধিকারী মনোহর দাস। রামনবমীর দিন তিনি সমাধিস্থ হন। সেই সময়কাল থেকে সোনামুখীতে মনোহর দাসের স্মরণে 3 দিনের মহোৎসব হয়ে আসছে। শুরুর সেই সময়কাল থেকেই তন্তুবায় সম্প্রদায়ের মানুষজন এই মহোৎসবের আয়োজন করে আসছেন। এখান থেকে এবার যাব স্বর্ণময়ী তলায়। সোনামুখী প্রাচীন শহর, অপ্রশস্ত পথ, গলি ঘুজি দিয়ে গাড়ি নিয়ে যাওয়াই মুশকিল। আপনারা এলে কিন্তু সোনামুখীতে এসে একটা টোটো নিয়ে নেবেন, ঘুরে দেখতে সুবিধাই হবে। যাই হোক, অতি কষ্টে গলি বেয়ে চলে এসেছি স্বর্ণময়ী তলায়। এখানেই রয়েছে স্বর্ণময়ী মায়ের মন্দির। সোনামুখী শহরের নাম এই স্বর্ণময়ী বা স্বর্ণমুখী মায়ের নাম থেকেই হয়েছে বলে স্থানীয় বিশ্বাস। এমনিতে খুব বড়সড় মন্দির নয়, তবে এই মন্দিরের খ্যাতিও সুদূর প্রসারী। এখন একটু নিরিবিলি মনে হলেও পুজোর সময় এই মন্দির চত্বরই রীতিমতো সরগরম হয়ে ওঠে। স্বর্ণময়ী মন্দির থেকে এবার যাব সৎসঙ্গ বিহার। চলেছি সেদিকেই। এটি অবশ্য শহরের বাইরে। বিষ্ণুপুর যাওয়ার পথে রেললাইন এবং কলেজ পার করেই পড়ে এই মন্দিরটি। মিনিট 10-এর মধ্যেই চলে এলাম সৎসঙ্গ বিহারে। সোনামুখী অঞ্চলের মধ্যে বেশ বড়সড় মন্দির এটি। এমনিতে অনুকূল ঠাকুরের মন্দির শ্বেত শুভ্র হয়েই থাকে, এটিও ব্যতিক্রম নয়। তবে মন্দির চত্বরটি ঘুরে দেখতে বেশ ভালোই লাগে। এই মন্দিরের ভিতরের দিকে ক্যামেরা নিয়ে প্রবেশ নিষেধ, তাই সেখানকার ছবি আর দেখানো গেল না। তবে মন্দিরের চৌহদ্দিটা ঘুরে দেখতে কোনো অসুবিধে নেই। রয়েছে নানা ফুলের বাগান। স্থানীয় মানুষ নানান কাজে আসেন এই মন্দিরে। সব মিলিয়ে খারাপ লাগবে না মন্দির চত্বরটি। দুপুর হয়ে গিয়েছে অনেকক্ষণ, এবার কিন্তু খিদে পেয়ে গিয়েছে সকলেরই। সৎসঙ্গ মন্দিরের সামনেই রয়েছে একটি হোটেল, সেখানেই মধ্যাহ্নভোজন সেরে নেওয়া হবে ঠিক হলো। বিষ্ণুপুর রোডের উপরে এই বৈশাখী হোটেলটি কিন্তু খারাপ নয়। আমাদের সুন্দর থালি চলে এলো। ভাতের সঙ্গে আনুষঙ্গিক যা কিছু থাকার সেগুলো তো আছেই, সঙ্গে আছে রুই পোস্ত এবং অবশ্যই পোস্তর বড়া। বাঁকুড়া এসে একটু পোস্তর বড়া না খেলে চলে বলুন তো? গরম গরম পোস্তের বড়া, পোস্ত বড়া না খেলে চলে? পোস্ত বড়া একটু নর্মাল করছি, ভাত দিয়ে পোস্ত বড়া দিয়ে দুবেলা মধ্যাহ্ন ভোজন আমাদের হবে। সকলেই বেশ তৃপ্তি করেই খেলাম। দাম পড়ল মাছ ভাত 90 টাকা প্লেট, সঙ্গে পোস্ত বড়া অতিরিক্ত আরও 50 টাকা করে। এখান থেকে সামান্য গেলেই শুরু হয়েছে জঙ্গল। খাওয়া দাওয়া সেরে তাই ঠিক হলো একটু জঙ্গলের দিকে যাওয়া যাক। যেমন ভাবা তেমন কাজ, বেরিয়ে পড়েছি আবার। তবে জঙ্গলের মজা নিতে চাইলে পিচ রাস্তা ছেড়ে ভিতরের দিকে লাল মাটির পথ নিতে হবে। আমরাও তাই পিচ রাস্তা ছেড়ে ঢুকে পড়েছি এই পথে। জঙ্গলকে একটু বুঝে নেওয়া, জঙ্গলকে একটু কাছে পাওয়া, জঙ্গলকে একটু উপলব্ধি করা, প্রকৃতি প্রেমিক মানুষের কাছে এর চেয়ে বেশি চাওয়ার আর কি আছে? দারুণ লাগছিল।
গাড়ি থামিয়ে তাই নেমে পড়েছি। বুক ভরে নিচ্ছি জঙ্গলের বাতাস, গন্ধ। চারিদিকে ঘন সবুজ, মাঝখানে এই লাল মাটির রাস্তা। একটা অসাধারণ অনুভূতি। সোনামুখীর একদম গায়েই লাগোয়া হচ্ছে জঙ্গল। তো সে আমি সোনামুখী বেড়াতে এসে এই সবুজ জঙ্গলে এই লাল মাটির বুক দিয়ে একটু হাঁটবো না, সেটা হয় না। বহু বছর আগে যখন সোনামুখীতে আসতাম বা এসেছি, তখনও কিন্তু জঙ্গল আমাকে আকর্ষণ করত, এখনও জঙ্গল সমানভাবে আকর্ষণ করে। তাই এই সোনামুখী ঘোরা মোটামুটি দেখে দেখে মনে হলো একটু জঙ্গলটায় যাই। সুভাষকে বলতে সুভাষ নিয়ে চলে এলো জঙ্গলে। একটু জঙ্গলে হাঁটাহাঁটি করবো, খানিকক্ষণ সময় লাগছে, খুব সুন্দর লাগছে, খুব নির্জন নিরিবিলি, পাখির ডাক শোনা যাচ্ছে। আপনারা যখন সোনামুখীতে বেড়াতে আসবেন, এই জঙ্গলটা খুব বেশি দূর না, সোনামুখী থেকে বিষ্ণুপুর যাওয়ার যে রাস্তা, সেখান থেকে এই রাস্তা সামান্য একটু আসলেই, মানে রেল লাইন পেরোলেই খানিকটা পরেই জঙ্গল শুরু হয়ে যায়। তো আমি একটু জঙ্গলে হাঁটি। সারাদিন অনেক মন্দির দেখেছি, প্রচুর ধর্মচর্চাও হয়েছে। এই সবুজের মাঝে এসে যেন ষোলকলা পূর্ণ হলো ভ্রমণের। খুব ভালো লাগছিল। জঙ্গল ছেড়ে যেতেই চাইছিল না মন। কিন্তু আরও অনেক কিছু দেখা বাকি যে। অগত্যা জঙ্গল ছেড়ে চললাম শহরের দিকে। এবারে যাব কৃষ্ণকালী মন্দিরে। চৌমাথার কাছাকাছি একটু ভিতরে ওই মন্দির। শহরে ঢুকে আবার সেই গলিপথ, সেই পথ দিয়ে পৌঁছলাম কৃষ্ণকালী মন্দিরে। পাড়ার মধ্যে এমনিতে সাধারণ মন্দির, কিন্তু এই মন্দিরের কিছু কাজ তাকে অন্যদের চেয়ে আলাদা করে দিয়েছে। কৃষ্ণকালী মন্দিরে পোড়া মাটির কাজ নয়, নতুন মন্দিরের কাঠামো, তাই নতুন ধরনের কাজ এখানে। তবে মন্দিরের উপরে কৃষ্ণ অর্জুনের রথের ভাস্কর্য মুগ্ধ করে দেয়। এছাড়াও মন্দির জুড়েই রয়েছে বিভিন্ন রকমের ভাস্কর্য। ভিতরে কালী মায়ের কাঠামো এবং ছবি। মন্দিরটি দেখতে বেশ ভালোই। এখান থেকে বেরিয়ে এবার যাব তাঁতিদের কাছে। সোনামুখী তন্তুবাইদের খ্যাতি বহুদিনের। চললাম পাগলা কালীতলার দিকে। খুব সরু পথ, মাঝে মধ্যেই বেশ চাপে পড়ে যাচ্ছিলাম আমরা। যাই হোক, নানান কেরামতি দেখিয়ে শেষমেশ পৌঁছেছি পাগলা কালীতলায়। এখানে প্রায় সব ঘরেই তাঁতের কাজ হয়। দুপুরে গেছি তো, তাই তাঁতের আওয়াজ একটু কম, অনেকেই বিশ্রাম নিচ্ছেন। তার মধ্যেই পাড়ার মহিলাদের সৌজন্যে ভিতরে গেলাম তাঁতের কাজ দেখতে। এক দিদি এক মনে শাড়ি বুনে চলেছেন। সোনামুখী সিল্ক শাড়ি বিখ্যাত। বিষ্ণুপুরের শাড়ির নামডাক বেশি হলেও সোনামুখী কম যায় না। এখানকার তাঁতিদের হাতের কাজ দেখবার মতো। তাঁতিদের কাছে তো শাড়ি বোনা দেখা যায়, কিন্তু তৈরি শাড়ি কিনতে গেলে মহাজনদের কাছে যেতে হবে। চললাম এই পাড়াতেই থাকা তেমনই এক মহাজনের কাছে। নানান ধরনের এবং নানান দামের সিল্কের শাড়ি পাওয়া যায় এখানে। মোটামুটি ঠিকঠাক সিল্ক নিতে গেলে 2500 থেকে শুরু। এর পরে অবশ্য দামে অনেকটাই যাওয়া যায়। এখানে মেলে বালুচরি বা স্বর্ণচরিও। শাড়িতে দিয়ে দেওয়া হয় সিল্ক মার্কও।
বেশ কিছুক্ষণ শাড়ি দেখা হলো, দাম দর করে স্ত্রীর জন্য একটা শাড়ি কেনাও হলো। এবার এখান থেকে বেরোনোর পালা। সুভাষকে বিদায় দিয়ে এবার আমরা আবার দুর্গাপুরের পথে। সারাদিন অনেক ঘুরেছি। সোনামুখীতে এত কিছু যে দেখার ছিল তা আগে এতবার এলেও সেভাবে খেয়ালই করিনি। আমরা খুবই তৃপ্ত আজকের এই সফরে। এবারে বলি যাতায়াতের ব্যাপারটা। সোনামুখীতে অনেক রকমভাবেই আসা যায়। কলকাতা থেকে গাড়িতে এলে বর্ধমান হয়ে ইন্দাস পাত্রসাহের হয়ে আসতে পারেন, ঘণ্টা 3 সময় লাগবে। ট্রেনে এলে কড লাইনে মশাগ্রাম অথবা বাঁকুড়া এসে সেখান থেকে সোনামুখী যাওয়ার ট্রেন মেলে, কিন্তু সেই ট্রেনের সংখ্যা অবশ্য কম। এছাড়াও দুর্গাপুর, বিষ্ণুপুর বা বাঁকুড়া এসেও বাসে সোনামুখী আসা যায়। কলকাতা থেকে বাঁকুড়াগামী বাসে বেলিয়াতোড় নেমে সেখান থেকেও সোনামুখী যেতে পারেন সহজেই। ফেরার পথে আমরা এসে গিয়েছি বেলিয়াতোড়ে। এখানে ম্যাচা সন্দেশ বিখ্যাত, আপনারা সকলেই জানেন। বেলিয়াতোড় মোড় থেকে লালুর চপ এবং বিখ্যাত ম্যাচা নেওয়া হবে ঠিক হলো। সেই মতো গাড়ি থামালাম। সুনীত চপ নিয়ে চটপট উঠে এলো গাড়িতে। এই রাস্তা সোজা যায় দুর্গাপুরে। ও হ্যাঁ, একটা কথা বলতে ভুলে গিয়েছি, সোনামুখীতে থাকার জন্য হোটেল বা লজ কিন্তু মিলবে। দারুণ না হলেও খুব খারাপ নয়। আমাদের সুভাষিত একটা লজ করেছে দেখলাম। থাকতে চাইলে আমায় বলবেন, আমি ফোন নাম্বার দিয়ে দেব। আজ এখানেই শেষ করছি তাহলে। কাল দুর্গাপুর থেকে যাব আর একটা অন্য জায়গায়, দেখব আরও অনেক কিছু, খাওয়াও হবে। সে সবই আসবে আগামী পর্বে। ততক্ষণ সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখতে থাকবেন দৃশ্যকল্পের ইউটিউব চ্যানেল।